হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আবার একটা স্পেশাল সিরিজ নিয়ে অন ফিরোজ শাহ তুগলক। আমরা তুগলক বংশের ওপরে, আমরা গোটা মিডিভেলের উপরে একটা সিরিজ চালাচ্ছি। তো আজকে আমরা তুগলকের উপরে ক্লাস নিচ্ছিলাম, তুগলকের উপর একটা সিরিজ চলছিল। তো আজকে তোমার ফিরোজ শাহ তুগলকের উপর ক্লাস হবে। এর আগেও ভিডিওস গুলো আছে, তোমরা দেখে নিতে পারো, প্লে লিস্টে চলে যাও, প্লে লিস্ট থেকে তোমরা চেক করে নিতে পারো। আজকের টপিকটা খুব ইউনিক টপিক। হিস্ট্রিতে খুব মানে কম ক্যারেক্টার আসে যারা এই রকম ফিরোজের মতো, মানে একটা অদ্ভুত ক্যারেক্টার, অদ্ভুতই ক্যারেক্টার। কিরকম জানো তো? আমি এর পুরো পিরিয়ডটাকে বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরা, পুরো পিরিয়ডটাকে। মানে একটা মানুষের, আমরা সাধারণভাবে কি বলি, লোকটা ভালো, বা আমরা বলি লোকটা খারাপ। ফিরোজ শাহ তুগলক এতটাই ডিফারেন্ট একটা ক্যারেক্টার যে একে না, মানে প্রথম ফেজটা পড়ে তোমার দুর্দান্ত মনে হবে, মানে দারুণ লোক। ঠিক তারপরে যখন আমি ব্ল্যাক এরাতে ঢুকবো, তারপর তোমার মনে হবে এত খারাপ লোক হয়তো ছিল না। তো একটা অদ্ভুত একটা চ্যাপ্টার, যেখানে না তুমি এই লোকটাকে নিয়ে একটা কংক্রিট ওপিনিয়নই তৈরি করতে পারবে না, কি লোকটা ভালো লোক ছিল না লোকটা ভালো লোক ছিল না। তো চলো আজকের এই ক্লাসে আমরা এটা এক্সপ্লোর করব, এই ফিরোজ শাহ তুগলককে। গোটা ক্লাসটা করো, এক্স ওয়াই জেড কিচ্ছু লাগবে না, ক্লাসে যা কন্টেন্ট আছে ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। শুরু করার আগে দু তিনটে কথা বলে দিই। এবিসিতে অ্যাডভান্স কোর্স স্টার্ট হয়েছে, যেটা অলরেডি আমাদের সিভিলসের কোর্স থাকেই, ইউপিএসসি, ডব্লিউবিসিএস। এবিসিতে ফাউন্ডেশন কোর্স চালু হয়েছে, যেটা অলরেডি এসএসসি, পুলিশ, কম্বাইন্ড, সিজিএল, সিএইচএসএল বিভিন্ন পরীক্ষার জন্য। তো অতএব আমি প্রত্যেকটা ভিডিওর আগেই বলি যে একটা সিস্টেম আছে একাডেমিতে, স্টুডেন্ট আসবে, তোমরা এসো একাডেমিতে, একটা কমপ্লিটলি ফ্রি রেজিস্ট্রেশন করাও, বসো আগে, অফলাইনে বসে ক্লাস করো, ক্লাস করে দেখো কেমন লাগছে। যদি কনফিডেন্ট ফিল করো, যদি ভালো লাগে, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবিসির ফিজও খুব রিজনেবল, খুব অল্প ফিজে একাডেমি তোমাকে অ্যাকচুয়ালি করাই ক্লাসেস। তো যাই হোক, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম তোমরা আমাদের করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। একটা কথা জাস্ট লাস্টে বলে দেওয়ার, ওয়েস্ট বেঙ্গলে এবিসি দুটো ব্রাঞ্চ আছে, একটা বহরমপুরে আছে আর একটা কলকাতায় বিলঘরিয়াতে আছে। তো চলো উইদাউট ওয়েস্টিং ইন ফার্দার টাইম আমরা আজকে স্টার্ট করি আজকের টপিক ফিরোজ শাহ তুগলক। চলো একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। 1331 থেকে 1388। বাবার নাম কি? বাবার নাম রাজ্জাব। কে রাজ্জাব? কে? গিয়াসউদ্দিন তুগলকের ভাই। মাদার নায়লা, ডটার অফ রানমাল, রাজপুত চিফ, ইস্ট পাঞ্জাবের। 1309 জন্ম এবং 1351-তে সিংহাসনে বসেন, এবং মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর উনি সিংহাসনে বসেন এবং 37 বছর কিন্তু উনি শাসন করেন। উনার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলি, উনি কিন্তু প্রচন্ড এডুকেটেড একজন মানুষ, ইজ ভেরি হাইলি এডুকেটেড, প্রচন্ড শিক্ষিত। তুগলক বংশের মেজরিটি রুলার্স আর হাইলি লিটারেট, প্রচন্ড শিক্ষিত আর প্রচন্ড অপদার্থ, একসাথে দুটোই কিন্তু সত্যি। প্রচন্ড শিক্ষিত, প্রচন্ড অপদার্থ। আমি বারবার করে বলি, এরকম প্রচুর কেসেস তুমি পাবে হিস্ট্রিতে, যেখানে তুমি শিক্ষিত নির্বোধ বহু জায়গায় দেখতে পারো। দেখো, দুটো কথা বলি, নলেজ আর আন্ডারস্ট্যান্ডিং দুটো কিন্তু আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। নলেজ থাকলেই যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে তার কিন্তু মানে নয়, কিন্তু যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, নলেজ ডেফিনেটলি থাকবে, ডেফিনেটলি থাকবে। তো চলো, তো ওনার এরাটাকে আমি কি বলেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরা। একটা একটা করে দেখি যে কেন। মানে একটা দিক ওনার পুরো, মানে পুরো অন্ধকার দিক, মানে ওয়ার্স্ট পার্ট অফ হিম, আর একটা হচ্ছে বেস্ট পার্ট অফ হিম। এই দুটোর একটা হাইব্রিড কম্বিনেশন ছিল ফিরোজ শাহ তুগলকে। চলো আমরা যতক্ষণ এটা না দেখবো, আমরা কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারবো না। চলো স্টার্ট করি। প্রথম কথা, আগে আমরা হোয়াইট পার্টটা দেখি। ওনার রাজস্ব সংস্কার নীতি, রেভিনিউ রিফর্মস, ওনার ট্যাক্স রিফর্মস, কর সংস্কার নীতি, ওনার এগ্রিকালচার রিফর্ম, কৃষি সংস্কার, ওনার বিচার বিভাগীয় সংস্কার, ওনার কল্যাণমূলক কাজ এবং শহর প্রতিষ্ঠা এবং সাহিত্যিক অবদান। এই
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই যে সাতখানা অ্যাসপেক্ট আছে, এই সাতখানা অ্যাসপেক্টে ওনার চরিত্রের ভালো দিকগুলো আমরা বিচার করব এই সাতখানা অ্যাসপেক্টে। এবং এই সাতখানা তোমার অ্যাসপেক্ট কভার করার পর আমরা ওনার ডার্ক সাইডটাতে আসবো বা নেগেটিভ দিকটা বিচার করব। ওকে, প্রথমে চলো একটু পূর্ণভোগ করি। ভালো, প্রথম কথা, রাজস্ব সংস্কার নীতি। মোহাম্মদ বিন তুগলাকস এরা ক্রিয়েটেড সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস, সো দে এভার সিভিয়ার নিড ফর ফিনান্সিয়াল রিফর্মস। দেখো প্রথম লাইনে কি লেখা আছে। দেখো একটা কথা বলি, হিস্ট্রিতে যখনই কোনো ঠিকঠাক রাজা এসেছে, প্রথমেই তারা এসে কিন্তু আগেই অর্থনৈতিক সংস্কার করেছে। ইনিশিয়াল ফেজে তোমার মনে হবে ফিরোজ শাহ তুগলাক খুব দারুণ একজন রাজা। উনি কি কি অর্থনৈতিক সংস্কার করেছে দেখো। প্রথম কথা, এই সিচুয়েশনটা না, মানে উনার যে স্টেপটা, উনি যে স্টেপটা নিয়েছিলেন, এরকম সেম সিচুয়েশন কিন্তু মডার্ন ইন্ডিয়াতে, আধুনিক ভারতে ওয়ারেন হেস্টিংস এর টাইমে এসেছিল। অ্যাকচুয়ালি ওয়ারেন হেস্টিংস কুইনিয়াল সিস্টেম বলে একটা কর রাজস্ব প্রথা বা কর প্রথা একটা স্টার্ট করে, 5 বছর অন্তর অন্তর ট্যাক্স নেওয়ার একটা সিস্টেম। এবং এই সিস্টেমটা কিন্তু পুরোপুরি ফেল করে যায়। এবার তোমার যদি রেভিনিউ সিস্টেম ফেল করে যায়, রাজস্ব নীতি ফেল করে যায়, তাহলে কিন্তু সমস্তটাই ফেল করবে। কারণ রেভিনিউকে বলা হয়, রাজস্বকে বলা হয় সোল অফ দ্য স্টেট, আত্মা। এটাই যদি না থাকে, শরীর কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। তো সবার আগে কিন্তু রেভিনিউটা অ্যাসিওর করতে হবে। প্রথমেই আসি এই যে কুইনিয়াল সিস্টেম, এবং যখন লর্ড কর্নওয়ালিস, মানে ইনার এই সিস্টেম যখন পুরো ফেল করে, তখন লর্ড কর্নওয়ালিস যখন পাওয়ারে আসে, উনি কিন্তু বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করেন, পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল, 1793 সালে। এবং 2,75,00,000 রুপিসকে পার্মানেন্ট করে দেওয়া হয়। কি, পৃথিবীতে যাই হয়ে যাক, বাংলায় যাই হয়ে যাক, বৃষ্টি হোক, অনাবৃষ্টি হোক, অতিবৃষ্টি হোক, বন্যা আসুক, কালবৈশাখী আসুক, পরিষ্কার বলে দিল লর্ড কর্নওয়ালিস কি প্রত্যেক বছরের শেষে আমার কিন্তু এই পরিমাণ টাকা অ্যাজ আ রেভিনিউ চাই। এতে কি হলো, এতে সুবিধা এটা হলো কি, সরকারের পক্ষে একটা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে একটা বাজেট তৈরি করা পসিবল হলো। কি অ্যাটলিস্ট ওরা এখন জানে ওদের আয় কত, মোটামুটি ভাবে জানে কি ওদের আয় কত, ইনকাম কত। এরকম সেম সিচুয়েশন কিন্তু এখানেও সৃষ্টি হয়েছিল। মোহাম্মদ বিন তুগলাকের অদ্ভুত অদ্ভুত পুরো, মানে পুরো অদ্ভুত রাজস্ব নীতি, ইউনিফর্ম ল্যান্ড রেভিনিউ। দেখবে আমি লাস্ট ভিডিওতে বলেছি, সব ধরনের জমির একই রকম কর। যে জমিতে অতি উৎপাদন হয় তারও যা কর, যে জমিতে উৎপাদনই হয় না তারও একরকম কর। অর্থাৎ বাংলায় যে কৃষি বাংলায় যে ঠিকঠাক ভাবে কৃষি হচ্ছে যে জমিতে, সেখানে যে পরিমাণ ট্যাক্স, রাজস্থানে যেখানে ধরো বালি আছে, কৃষি হয় না, সেখানেও একরকম ট্যাক্স। তাহলে কি করে চলবে? হয়তো বাংলার কৃষক যদি কর দিতেও পারে, রাজস্থানের কৃষক তো দিতেই পারবে না কর। অদ্ভুত। প্লাস আর একটা জিনিস কি, এই যখন কর বাড়ালো এই মোহাম্মদ বিন তুগলাক, কোন টাইমে বাড়ালো? দুর্ভিক্ষের টাইমে বাড়ালো। এবার দুর্ভিক্ষ, কর বাড়াও, সমস্যা নাই, কখন বাড়াও, কোন টাইমে, একটা টাইমিং গুলো তো ব্যাপার আছে। আরে ভাই, দুর্ভিক্ষের টাইমে কে কর বাড়ায়? এমন পরিমাণ কর বাড়ালো যে এমন পরিস্থিতি বা সিচুয়েশন হলো, যেখানে মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে ডাকাতের দলে জয়েন করতে লাগলো। কারণ কর না দিতে পারলে মোহাম্মদ বিন তুগলকের সৈন্যরা অস্বাভাবিক অত্যাচার করা স্টার্ট করেছিল। তো ডাকাতের দলে যোগ দিয়ে কোন রকম এরা মোটামুটি ভাবে একটা পরিস্থিতি, মানে যাতে কোনোভাবে রাজার অত্যাচারের হাত থেকে বাঁচা যায়, তো এই কারণের জন্য ওরা এই ব্যবস্থাগুলো করে। তো এরকম একদম ভুলভাল নীতি। তারপর তোমাদের টোকেন কারেন্সি। আরে ভাই, কে সিলভার কারেন্সির বদলে ব্রোঞ্জ কারেন্সি দেয়? আজকের ডেটেও কেউ করবে না, কোনোদিনই করা উচিত না। এ তাই করেছিল। এর কাছে আবার সিলভার আর ব্রোঞ্জ দুটোর নাকি একই ভ্যালু। কিভাবে হলো আমি বলতে পারবো না, কিন্তু কি ভাবলো মাথায়, অসম্ভব। মানে বিভিন্ন লোকে বলে শর্টেজ অফ সিলভার, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, বার্নির ওপিনিয়ন বলে সিলভারের অভাব হয়েছিল, সেই কারণের জন্য পড়েছিল। কিন্তু যেহেতু এটা কন্ট্রোভার্সি, আরে যাই হোক, অভাব থাক না থাক, কিন্তু দুটো ডিফারেন্ট মেটালের ভ্যালু কি করে এক হতে পারে? দুটো তো মার্কেটে কেউ যদি এখন বলে যে সোনাও যা, টিনও তাই, আর তুমি মেনে নেবে? কোনোদিনই মেনে নেবে না। তো এইরকম ভাবে একটা অদ্ভুত অর্থনীতি তৈরি করেছিল, যেটা পুরোপুরি ভাবে কিন্তু ব্যর্থ হয়েছিল।
তখন যখন ফিরোজ শাহ তুগলক পাওয়ারে আসে, উনি কি করেন, উনি কাইন্ড অফ একটা চিরস্থায়ী বন্দোবস্তই করেন। উনি কি বলেন যে 6,85,00,000 টাকা কিন্তু আমার টোটাল ইন্ডিয়া থেকে প্রত্যেক বছর ট্যাক্স লাগবেই লাগবে। এই যে বলি না, ব্রিটিশরা দেখো কি পরিমাণ বুদ্ধিমান। ওরা যখন ভারতে আসে, ঠিক আছে, ভারতে আসার পর ওরা কি করে, ওরা এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ করে। এশিয়াটিক সোসাইটি কি, অ্যাকচুয়ালি একটা ট্রান্সলেশন ডিপার্টমেন্ট। এবার এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে এরা যখন ভারতে আসে, উইলিয়াম জোন্স আরবান হেস্টিংস ইনিশিয়েট করেছিল, সমস্ত যত ইন্ডিয়ান স্ক্রিপচার্স আছে, যা স্ক্রিপচার্স আছে, সমস্ত ইন্ডিয়ান স্ক্রিপচার্স বা গ্রন্থগুলোকে ট্রান্সলেট করে। পার্সিয়ানগুলোকে পার্সিয়ান টু ইংলিশ করে, সংস্কৃত স্ক্রিপচার্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে, যেগুলোকে পড়ে পড়ে ওরা বোঝে যে এর আগে কেউ ছিল যে এরকম পরিস্থিতিতে পড়েছিল, সে কি করে সমাধান খুঁজেছিল। তো ঠিক সেরকম ভাবে এইখানেও দেখা যাচ্ছে যে এই নিশ্চয়ই লর্ড কর্নওয়ালিসরা এদের বইগুলো পড়েছিল, এই টাইমের হিস্ট্রিটাকে পড়েছিল, এবং পড়ার পর এরা যে পদ্ধতিতে সমাধানগুলো করেছিল সেই সমাধানটা ইনিও করেছিলেন। ওই জন্য আমি বারবার করে বলি, হিস্ট্রি ইজ আ ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। হিস্ট্রি যদি কোনো স্টুডেন্ট খুব ভালো করে করে, তাহলে তো মনে রাখবে তোমার আগে কেউ না কেউ সেম টু সেম পরিস্থিতিতে সেম টু সেম প্রবলেম ডিল করছিল, তাহলে সে যদি বেরোতে পারে, তুমি কেন বেরোতে পারবে না। যাই হোক, ভালো ইনিশিয়েটিভ, কোনো সমস্যা নেই। এবং এই এই পুরো প্রসেসটা ভালো করে এক্সিকিউট করার জন্য ও একজন অফিসার অ্যাপয়েন্ট করে, যার নাম খোয়াজা হিসামুদ্দিন। এর ডিউটি ছিল যে ফার্স্টে 6 বছর ধরে গোটা সালতানেটটাকে ঘুরবে, ঘুরে মোটামুটি একটা রেভিনিউ কত টাকা কর উঠতে পারে তার একটা এস্টিমেশন তৈরি করবে, এবং সেই অনুপাতে কত টাকা কর হতে পারে সেই আইডিয়া, একটা বাজেট সেট আপ করবে, এবং সেই অনুপাতে এরা কর তুলবে, এবং এদের যে অর্থনৈতিক যেসব প্ল্যানিং সেই কাজগুলো করবে। খুব ভালো আইডিয়া, খুব সিম্পল আইডিয়া, একদম ঠিকঠাক। এর থেকে কি হলো, এর থেকে অর্থনৈতিক যে স্থিতিশীলতা সালতানাতে, সেই জিনিসটা কিন্তু তৈরি হলো। অস্থির হয়েছিল না অর্থনীতিটা। এবার দেখো, যদি ইকোনমি ইনস্টেবল থাকে, পলিটি ইনস্টেবল থাকবে, সোসাইটি ইনস্টেবল থাকবে, কারণ সবই নির্ভর করে কিন্তু ফাইনালি অর্থনীতির উপরে, সবটাই, পুরোটাই। দেখো, নেক্সট, কর সংস্কার, ট্যাক্স রিফর্ম। দেখো, এখানে প্রথম কথা যেটা দেখতে হবে, যে আগে একবার দেখে নি কত ধরনের কর ফিরোজ শাহ তুগলকের টাইমে ছিল। 1 নম্বর হচ্ছে খাম। এখানে কি লিখেছি, যুদ্ধে প্রাপ্ত সম্পদের 1/5 অংশ সুলতান পান এবং 4/5 অংশ সৈন্যরা পায়। ধরো কোথাও যুদ্ধ হলো, ঠিক আছে, যুদ্ধের লুট হলো, যুদ্ধ হলে তো লুট হবেই, যার এগেন্সে যুদ্ধ হচ্ছে তার সম্পত্তি ও সবকিছু লুট হবে। সেইটাকে 5টা ভাগে ভাগ করা হতো। 4টে ভাগ সৈন্যরা পেত, 1টা ভাগ সুলতান পেত, পুরোটা। গনিমা, 20% ট্যাক্স অন ওয়ার বুটি গোস টু সুলতান। যুদ্ধে প্রাপ্ত সম্পদের উপর 20%, মানে এই সম্পদের উপর আবার আবার সেপারেটলি 20% কিন্তু গনিমা পাবে, সুলতান পাবে। খরাজ, এটা ভূমি কর, ল্যান্ড ট্যাক্স, 1/10 অফ প্রডিউস অফ ল্যান্ড। জমিতে যা উৎপাদন হবে তার 10 ভাগের 1 ভাগ কিন্তু দিতে হবে। এটাকে প্রাচীন ভারতে ভাগা বলা হতো। জাকাত, 2.5% প্রপার্টি ট্যাক্স রিয়ালাইজড অন মুসলিমস। মুসলিমদের উপরে 2.5% সম্পত্তি কর। জাজিয়া, এই জিনিসটা একটা অন্যরকম কর। জিজিয়া বা জাজিয়া, এটা হচ্ছে যারা মুসলিম নয়, যে কোনো ধর্মের লোক, হিন্দু, খ্রিস্টান, যারা মুসলিম নয়, তাদের ওপর 2% ট্যাক্স এক্সট্রা কিন্তু চাপানো হতো। বুঝতে পারছো? 2% ট্যাক্স, সরি 2.5% ট্যাক্স। ভেরি সরি, এটা আমি জাকাতের সাথে আবার কনফিউজ করে ফেলেছি। যারা অমুসলিম তাদের কিন্তু এক্সট্রা ট্যাক্স দিতে হতো, বিকজ তারা অমুসলিম বলে। ওকে, এবার এখানে একটা কথা বলি তোমাদের, যে দেখো, এই জিনিসটা কিন্তু আকবর এসে বন্ধ করেছিল, জিজিয়া। এটা কিন্তু ঠিক নয়, এবং এটা একটা বড় অন্ধকার সাইড ফিরোজ শাহ তুগলকের। দেখো, ইসলামিক রুল ছিল, শরিয়ত লাগু ছিল, যার যেটা ধর্ম সে সেটা পালন করবে, অলরাইট।
এই লোকটা কিন্তু এই প্রিন্সিপালে যায়নি। মোহাম্মদ বিন তুগলক কিন্তু এরকম ছিল না। মোহাম্মদ বিন তুগলক একদমই এরকম ছিল না। মোহাম্মদ বিন তুগলক কিন্তু ফোর্সড কনভার্সন করেনি, কাউকে জোর করে তার ধর্ম পরিবর্তন করায়নি। কিন্তু ফিরোজ শাহ তুগলক বাবা এইখানে র্যাঙ্ক 1 বলতে পারো। প্রচুর লোকজনকে বাই ফোর্স ও রিলিজিয়ন ইসলাম অন্য রিলিজিয়ন থেকে ইসলামে কনভার্ট করিয়েছে। আরো কিছু ট্যাক্স ছিল, গার্ডেন ট্যাক্স, বাগান কর, ইরিগেশন ট্যাক্স, সেচ কর। তো এরকম আরো টোটাল, এটা হচ্ছে টোটাল ওর ট্যাক্স রিফর্ম বা ট্যাক্স সিস্টেম। আচ্ছা, কৃষি রিফর্ম, প্রচুর ক্যানাল তৈরি করেছিল। সতলেজ ঘাগরা ক্যানাল দেখো আমি ছবিতে দেখিয়েছি, যমুনা ক্যানাল 150 মাইল ক্যানাল, লংগেস্ট ক্যানাল কানেক্ট টু হরিয়ানা। ঘাঘর রিভার ফিরোজাবাদ ইউপি ক্যানাল, মান্ডবি সিরমুর হানসি হরিয়ানা ক্যানাল। ঠিক আছে, দেখো একটা জিনিস বলি, এই যে ক্যানালস, ফিরোজ শাহ তুগলক কিন্তু ভেরি ফেমাস ফর ইনিশিয়েটিং ক্যানাল ইরিগেশন। দেখো ক্যানালের কি প্রয়োজন। প্রথম কথা, ভারতবর্ষের কথা যদি বলো স্পেসিফিক্যালি, তাহলে তুমি দেখতে পাবে যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রায় 70% কৃষি জমি রেনফেড, বৃষ্টির ওপরে নির্ভর করে আছে। আর 30 থেকে মোটামুটি 33% জমি আমাদের কিন্তু সেচ ব্যবস্থা আমরা পৌঁছাতে পেরেছি, প্রপার ওয়েতে যায় সেচ ব্যবস্থা। এবার ঘটনা হচ্ছে যে আজকে যদি আমি প্রপার ওয়েতে তোমার জল না পৌঁছে দিতে পারি কৃষি জমিতে, তাহলে কিন্তু আমি চাষের যোগ্য জমি তৈরি করে তুলতে পারবো না। কারণ যদি ধরে নাও, যদি কোনোভাবে মনসুন যদি না আসে, মৌসুমি বায়ু না আসে, ধরুন এলিয়েন এফেক্টের জন্য আসলো না, তাহলে কৃষক কি করবে, কোথায় যাবে সে? কারেক্ট। ওই জন্য প্রচুর পরিমাণ ক্যানাল সিস্টেম এনেছিল, যে যেভাবেই হোক অন্তত নদীর জলটা যেন অ্যাটলিস্ট জমিতে যায়, সেখান থেকেও চাষ করে যেন মানুষজন অন্তত দুবেলা দুমুঠো খেয়ে বাঁচে। জুডিশিয়াল রিফর্ম, শরিয়ত তো লাগু করেছিল, প্লাস কাজিজ অ্যাপয়েন্ট করেছিল। এবং একটা খুব ভালো কাজ, সেটা হচ্ছে ওই হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, এরকম যে কঠোর শাস্তি, চোখ তুলে নেওয়া, জ্যান্ত পুড়ি দেওয়া, এইসব শাস্তিগুলো কিন্তু ফিরোজ শাহ তুগলক পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল। নেক্সট, উনি আরো প্রচুর কল্যাণমূলক কাজ করেছেন। 1 নম্বর, দিওয়ানি খেরাত, ম্যারেজ ব্যুরো। প্রথম কথা, যদি এটা তো আমার মনে হয় এখনো কেউ করেনি, আজও নেই মনে হয়। যদি ধরে নাও কোনো খুব গরিব বাবা মা, যাদের পরিবারে কিন্তু মানে আর্থিক ক্ষমতা নেই মেয়ের বিয়ে দেওয়ার, কারণ তখন এখনো একটা অদ্ভুত সিস্টেম আমাদের এখানে আছে কি, বিয়ে দিতে গেলে পণ দিতে হয়, জানি না কেন, এখন অনেক কমেছে। আচ্ছা, এবার খরচা চালাতে পারতো না, তখন যদি দিওয়ানি খেরাতে গিয়ে তারা অ্যাপ্লাই করতো, ফিরোজ শাহ তুগলকের অ্যাডমিনিস্ট্রেশন তাকে হেল্প করে দিত, তার মেয়ের বিয়ের খরচা তাকে দিয়ে দিত, এবং সেটা দিয়ে সে মেয়ের বিবাহ সম্পন্ন করতে পারত। তবে এটা নেগেটিভ অ্যাসপেক্ট কি জানো? এই দিওয়ানি খেরাত একমাত্র শুধু মুসলিমদের জন্য, কোনো হিন্দু ফ্যামিলিকে কিন্তু কোনো রকম হেল্প করা হবে না আন্ডার দিওয়ানি খেরাত। এটাই ওই লোকটার প্রবলেম ছিল, বড় প্রবলেম ছিল। দারুল সাফা, ফ্রি হসপিটাল সেট আপ করলো, ফ্রি মেডিসিন, গরিব মানুষকে ফ্রি ট্রিটমেন্ট, এগুলো ফ্রিতে দিত। আবার প্রবলেম এটা, ফ্রি কারা পাবে? অনলি মুসলিমস। আমি বলেছি লোকটা পুরোপুরি সাম্প্রদায়িক এন্ড কমিউনাল। 200টার উপর সারাই এস্টাবলিশ করেছে। সারাই মানে হোটেলস। ধরো এখানে রাস্তা, এখানে একটা সরাই, এখানে একটা সরাই, যাতে কি এই সারাইগুলো কি সুবিধা কি বলতো, তুমি বহুদূর থেকে বহুদূর কোথাও একটা ট্রাভেল করছো, কোথাও একটা যাচ্ছ অনেকটা ডিস্টেন্স, এবার যদি রাস্তাঘাটে হোটেল থাকে, তুমি সেখানে রাত্রিটা রেস্ট নিতে পারলে, ঘুমোলে, ফ্রেশ হলে, পরদিন সকালে উঠে আবার তোমার জার্নি স্টার্ট করলে। তো এই টোটেলগুলো থাকলে সুবিধা কি হয়? সব থেকে বড় সুবিধা হচ্ছে অ্যাটলিস্ট তোমার জার্নিটা এনশিওর্ড হয়, তুমি ঠিকঠাক জায়গায় একটা পৌঁছতে পারবে। ওকে, নেক্সট আরেকটা জিনিস কি, কনস্ট্রাক্টেড ফ্যাক্টরিজ লাইক কারখানাস, প্রচুর ফ্যাক্টরি এস্টাবলিশ করে, অনেক ফ্যাক্টরি এস্টাবলিশ করে, এগুলোকে আমরা কারখানা বলি। তো একদিক থেকে ভালো কাজ করেছিল। পাবলিক ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এস্টাবলিশ করে, জনকল্যাণ দপ্তর স্থাপন করে, নতুন টাউন, স্নানের জায়গা, রোডস, ইরিগেশন, মানে দিওয়ানি খেরাত বলা হতো, এগুলো এস্টাবলিশ করে।
ভালো কাজ, এগুলো প্রচুর ভালো ভালো কাজ। 30টা মাদ্রাসা এডুকেশন ইনস্টিটিউশন, ঠিক, 10টা পাবলিক বাথিং, মসজিদ, জামে মসজিদ, বেগমপুরি মসজিদ, কালুসরাই মসজিদ, খিড়কি মসজিদ, সমস্ত দিল্লিতে, ইউপিতে ফিরোজাবাদ, ফতেহপুর, জৌনপুর, এই 4টে টাউন এস্টাবলিশ করে, হরিয়ানাতে হিসার টাউন এস্টাবলিশ করে। তো প্রচুর তোমার পাবলিক মানুষের স্নানাগার, প্রচুর মসজিদ তৈরি করে, এডুকেশন ইনস্টিটিউশন তৈরি করে। এবং তখন তো ধরো ইসলামিক ল অ্যাপ্লিকেবল, তো স্বাভাবিকভাবে তোমার মাদ্রাসায় তৈরি হবে, এবং প্রচুর নতুন নতুন টাউন অ্যান্ড সেটেলমেন্টস তৈরি করে। এই সমস্ত কিছুটা দেখে এতক্ষণ তোমার কি মনে হচ্ছে? যে ভাই নিশ্চয়ই লোকটা খুব ভালো লোক, এ প্রচুর কাজ করছে, তাই না? প্রচুর কাজ করছে, ঠিক। দেখো, সমস্ত হার্শ পানিশমেন্ট, কঠোর শাস্তির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা। তারপর কি, গ্র্যান্ডস টু সাফারার্স, যারা সব থেকে আরো শকিং, যারা মোহাম্মদ বিন তুগলকের টাইমে, মোহাম্মদ বিন তুগলক অদ্ভুত অদ্ভুত কিছু কাজ করে। এক তো টোকেন কারেন্সি, সেকেন্ড ক্যাপিটাল ট্রান্সফার। দিল্লি থেকে দেবগিরি মহারাষ্ট্র কতটা দূর ভাবো, নিজে ক্যাপিটাল মানে নিজের যেটা মেন সিটি ক্যাপিটাল সেটাকে ট্রান্সফার করেছে। আরে ভাই, তুমি করছো ক্যাপিটাল, তুমি ট্রান্সফার করো। রাজা যদি দিল্লি থেকে দেবগিরি থাকতে চায়, রাজা থাকতেই পারে, কিন্তু রাজা যদি এই কথাটা বলে যে আমি তো যাবই যাব, তার সাথে আমার সাথে দিল্লির যত লোক আছে সবাই যাবে, যদি রাজা এই কথাটা বলে, তাহলে ভাই বিশাল সমস্যা হয়ে যাবে, কিন্তু বিশাল। প্রচুর লোক কিন্তু মারা যায়। দিল্লি থেকে দেবগিরি নিয়ে গেছে মহারাষ্ট্র, ওখানে কিছুদিন থেকেছে, অ্যাডজাস্ট হয়নি, আবার গোটা জনসংখ্যাকে নিয়ে, পপুলেশনকে নিয়ে আবার দিল্লি ফেরত এসছে। 50 to 60% লোক তো জার্নিতেই মরে গেছে। তো যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রচুর লোকের ধার দানা হয়ে গেছিল এই টোকেন কারেন্সি রিফর্মের জন্য, মোহাম্মদ বিন তুগলকের এর আগে যিনি ছিলেন। তো সমস্ত মানুষজনকে ব্যালেন্স করে, এদের যতটা সম্ভব এদের অনুদান দেয়, এবং এদের ক্ষতিগ্রস্ত যারা যারা হয়েছিল চেষ্টা করে যাতে তারা মোটামুটিভাবে ঠিক থাকে। হ্যাঁ, তবে অনলি মুসলিমদের, তবুও বলছি সাহিত্যিক অবদান, ঠিক, প্রচুর সাহিত্যিক অবদান আছে। আচ্ছা, দেখো, প্রচুর, এক তো প্রচন্ড লিটারেট ছিল, নিজে লিখেছিল ফুতুয়াত। আচ্ছা, 1 মিনিট, সরি। ওকে, তারপরে উনার জিয়াউদ্দিন বারাউনি উনার সেম টাইম লাইন লিখেছিল তারিকি ফিরোজ শাহী, হিস্টোরিক্যাল ক্রনিকল ছিল। এবং আমি একটা জিনিস রিসেন্টলি তোমাদের বলছি, যে এই যে আগে কি জিজ্ঞেস করতো জানো তো, আগে শুধু বইয়ের নামটা জিজ্ঞেস করতো, যে তারিকি ফিরোজ শাহী কে লিখেছে, এর বেশি কিন্তু ডিটেলসে কোয়েশ্চেন আসতো না। এখন যে জিনিসটা মানে কোশ্চেন জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে এই বইগুলোর ভেতরে কন্টেন্ট কি আছে, এটার ইন্টারনাল কন্টেন্ট কি আছে, এই জিনিসটা এখন জিজ্ঞেস করছে। প্রথম কথা, একটা জিনিস বলি, যে তারিকি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারাউনি লিখেছে, ভেরি গুড, এটা এতদিন অব্দি দে ইউজ টু আস্ক। আব পুছ রা হ্যায় তারিকি ফিরোজ শাহী ডিলস উইথ হোয়াট, কি নিয়ে? তো ফ্রম বলবন টু আর্লি তুগলকস, বলবন থেকে আর্লি তুগলকস, গিয়াসুদ্দিন তুগলক অব্দি, এদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল, পলিটিক্যাল মডেল, রিলিজিয়াস পলিসি, এইগুলো সমস্ত কিন্তু রেকর্ডেড ছিল। তারপরে জিয়াউদ্দিন বারাউনি ফতওয়াই জাহানদারি, এটাও লিখেছিল, ঠিক আছে, যে ম্যানুয়াল অফ কিংশিপ ফর সুলতান, ভাবো কতটা, যে একটা তুমি ইয়ের যদি পড়ে থাকো, অর্থশাস্ত্র কথা যদি পড়ে থাকো, এটা অ্যাকচুয়ালি কিন্তু রাজাদের জন্য একটা বই, যে ম্যানুয়াল রাজাদের কিভাবে রাজ্যকে পরিচালনা করতে হবে, দ্য আর্ট অফ স্টেট ক্রাফট। ঠিক সেই রকমই এই ফতওয়াই জাহানদারিও হচ্ছে কিন্তু দ্য আর্ট অফ স্টেট ক্রাফট। এটা হচ্ছে ম্যানুয়াল অফ কিংশিপ ফর সুলতান, যেখানে শরিয়ত মানে তখনকার যুগের কনস্টিটিউশন, প্লাস পার্সিয়ান থিওরি অফ মোনার্কি, ফার্সিদের রাজতন্ত্রের যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো কিরকম, অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল কিরকম হবে, রাজার কিরকম ক্যারেক্টার হওয়া উচিত, কিংশিপের থিওরি কি, এই সমস্ত জিনিস আর তখনকার যুগের আইন, এই দুটোকে কম্পাইল করে, এই দুটোকে কম্বাইন করে কিন্তু এই বইটা লেখা হয়। তো অ্যাকচুয়ালি ওনার টাইমে প্রচুর লিটারেরি কন্ট্রিবিউশন প্রচুর ছিল। যাই হোক, এটা তো গেল ওনার খুব ভালো দিক, পজিটিভ দিক।
কিন্তু ওনার প্রচুর নেগেটিভ অ্যাসপেক্ট আছে, প্রচুর প্রচুর। চলো একটা একটা করে দেখি। এক, অযোগ্য বিজেতা। 2 নম্বর, সেনাবাহিনী সংস্কার। 3 নম্বর, জাগিরদারি সিস্টেম। 4th নম্বর, হেরিটারি নোবিলিটি সিস্টেম। 5ম, স্লেভ ডাইনেস্টি। 6ম, ইনটলারেন্ট রিলিজিয়াস পলিসি, অহিংস ধর্মীয় নীতি। আর অ্যালকোহল অ্যাডিকশন। এই লোকটা বিজেতা হিসেবে অযোগ্য, জঘন্য সংস্কার করে সেনাবাহিনীতে, জঘন্য, জঘন্য থেকে জঘন্যতম সংস্কার। শুধু অবাক হয়ে যাবে তুমি। আচ্ছা, আসছি একটা একটা করে, আসছি, বলি, মজা লাগবে। দেখো, প্রথম কথা, এক তো খুবই বাজে এক্সপ্যানশনিস্ট ছিলেন, সম্প্রচার সেভাবে করতেই পারেননি, জঘন্য এক্সপ্যানশনিস্ট না। তবে ইনি একটা আর্মির কমান্ডার হিসেবে ভালো। ওই যে হয় না, কোনো কোনো নেতা হয়তো বড় লেভেলে কাজ করার যোগ্য না, ছোট লেভেলে হয়তো সাকসেসফুল, কিন্তু এক্সপ্যানশনিস্ট খুবই খারাপ। বাংলাকে 2বার দখল করার চেষ্টা করেছে, পারেনি। সিন্ধ এক্সপিডিশনে আর্মি পাঠিয়েছিল, নিজের 4 ভাগের 3 ভাগ আর্মি শেষ ওখানেই। উড়িষ্যা দখল করতে গেছিল, এবং জগন্নাথ টেম্পল তাও পারেনি। এবং এবং অনেক কষ্টে, অনেক কষ্টে শেষে কি দখল হয়, তাও বেশি দিন ধরে রাখতে পারেনি। জগন্নাথ টেম্পল কিন্তু উনি ধ্বংস করে দিয়েছিলেন, অনেক জায়গায় আগুন টাগুন লাগিয়ে পুরো অনেক কিছু করেছিলেন। আসবো এখানে। আচ্ছা, আর্মি রিফর্ম, সেনাবাহিনীর সংস্কার। আমি না এটা শুনে শকড হয়ে গেছিলাম প্রথমবার যখন আমি জীবনে এটা পড়ি। বিশ্বাস হয়নি কি এটা কিভাবে হতে পারে। আচ্ছা, আর্মি তো এমন একটা জিনিস যেখানে ফিজিক্যাল ফিটনেসটা তো খুবই ইম্পর্টেন্ট। আর্মিতে আর্মিতে রিক্রুটমেন্ট কিভাবে করছে বলতো? হেরিডিটারি। কিভাবে করছে? হেরিডিটারি। হেরিডিটারি মানে যে আজকে ধরে নাও আমার দাদু আর্মিতে ছিলেন। আচ্ছা, আমার দাদু আর্মিতে থাকলে অটোমেটিক্যালি আমার বাবা কিন্তু আর্মিতে চাকরি পেয়ে যাবে, এবং বাবা থাকলে আমিও আর্মিতে পেয়ে যাব। আমার যা ফিজিক, আমার কোনোভাবেই আর্মিতে যাওয়ার কিন্তু ফিজিক্যাল ক্যাপাবিলিটি নেই। আমি যোগ্যই নই ইন্ডিয়ান আর্মির ওই ওই রকম ধরনের যে টাফ ট্রেনিং এর থ্রু দিয়ে যায়। আমরা পারবো না, বা আমি পারবো না। এবার যদি আমি বংশ এটা হেরিটেজ সিস্টেমে, ঠিক আছে, বংশগতভাবেই যদি আমি চাকরি পেয়ে যাই, তাহলে তো আর্মিতে প্রপার আমি হয়তো সোলজার, কিন্তু খুব জঘন্য কাইন্ড অফ সোলজার হবো, খুব জঘন্য কোয়ালিটি সোলজার হবো। তো এবার ঘটনা হচ্ছে, আর্মিতে কে আনে হেরিটেরি বেসিস? জানি না কি ভেবে এটা করা, ওই ব্লাড লাইন দেখে ভেবে করেছিল, কিন্তু এটা আর্মির ক্ষেত্রে একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়। আচ্ছা, আর একটা শক্তি, আলাউদ্দিন খিলজি এত বুদ্ধিমান রাজা ছিলেন, উনি কিন্তু আর্মিকে কোনোদিন কখনো জমি বা কিছু দেন, উনি ক্যাশ টাকা দিয়ে ছেড়ে দিয়েছিলেন স্যালারি। এ কি করলো জানো? হি ইউজ টু পে স্যালারি টু দ্য আর্মি ইন ল্যান্ডস বাট নট ইন ক্যাশ। অর্থে নয়, জমিতে বেতন দিতেন। উনার আর্মি সোলজার, ভাই তুই এ মাসের মায়না তুই 1 কাঠা জমি নিয়ে নে, এই তুই 1 কাঠা নে, তুই 1 কাঠা নে, এই তুই 1 কাঠা নে। 12 মাস পর এই জমিটা যে যে সোলজার, সে 12 কাঠা জমির মালিক। 10 বছর কাজ করলে 120 কাঠা জমির মালিক। অত জমিদার কবে হয়ে গেছে? এইরকম একটা পুরো ভুলভাল সিস্টেম ও কিন্তু কাজ করতো। যাক, মাঝখানে বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সমস্ত এক্সামের আপডেট, স্টাডি মেটেরিয়াল, ফ্রি মক টেস্ট, এগুলোর জন্য। আর এখানে আমাদের ফ্রি ডেমো ক্লাস, ফ্রি ক্লাস, এখানে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন আছে, নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, 9474586670 অ্যান্ড 9933358667 দিয়ে তোমাদের কোনো ডাউটস বা কিছু তোমরা ক্লিয়ার করে নিতে পারো। আর এটা হচ্ছে এবিসি অ্যাপ্লিকেশন, এটা অ্যান্ড্রয়েড বা গুগল প্লে স্টোরে চলে যাবে, অ্যাপ্লিকেশন নামাবে, এরকম ফুলের মতো একটা লোগো দেখতে পাবে, লগ ইন করবে, দিয়ে তোমাদের যদি কিছু এনকোয়ারি করার থাকে, জানার থাকে, চেক করার থাকে, তোমরা ডেফিনেটলি সেটা করে নিতে পারো। আচ্ছা, নেক্সট, আর একটা অদ্ভুত সিস্টেম, জাগিরদারি সিস্টেম। দেখো, এই আর্মিকে জমি দেওয়ার কালচার থেকেই তৈরি হয়েছে এই সিস্টেমটা। আচ্ছা, যদি কাউকে ক্যাশ না দিয়ে কাউকে জমি দিয়ে দেওয়া হলো, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, দিয়ে দিল জমি। যখন পয়সা নেই, মানুষ এরকম করে।
ঠিক আছে, টাকা পয়সা নাই, তুমি জমি দিচ্ছ, অলরাইট, কিন্তু যখন টাকা পয়সা হবে তুমি জমিটা ফেরত নিয়ে তাকে মানিতে শোধ করে দাও। এ তা করে। আচ্ছা, এ যদি ধরে নাও আমি একজন ফিরোজ শাহ তুগলকের আন্ডার একজন সৈন্য এবং 1 বছর কাজ করেছি, 12 কাঠা জমি পেয়েছি টোটাল, প্রত্যেক মাসে 1 কাঠা করে। আমার যে সন্তান হবে সে অটোমেটিক 12 কাঠার মালিক হয়ে বসে আছে অলরেডি। মানে এটা আবার জমির দানটা আবার কি, ওটা আবার হেরিডিটারি। হেরিডিটারি, অদ্ভুত অদ্ভুত। এ তো মানে পুরোপুরি ভাবে এত পরিমাণ মানে সামন্ততন্ত্রের এ জন্ম দিয়ে গেছিল যে যে ইকোনমিক স্ট্রাকচারটাকে ও তৈরি করতে চেয়েছিল সেটা ধসে বা ভেঙে পড়ার সব থেকে বড় কারণ এই ফিরোজ শাহ তুগলকের তৈরি করা সামন্ততন্ত্র, হেরিডিটারি নোবিলিটি সিস্টেম। দেখো, সরকার যখন এই আইএস আইপিএস আইপিএস এই পরীক্ষাগুলোর জন্য নিয়োগ করে, মাল্টিপল লেভেলে চেক করে, প্রি লেভেল, মেইনস লেভেল, ইন্টারভিউ লেভেল, তারপর পিভি হয়, হাজার রকম ভেরিফিকেশন অ্যান্ড ক্লিয়ারিংস এর পরে তুমি গিয়ে চাকরিটা পাও। তো ঘটনা হচ্ছে সরকারি প্রসেসটা কেন রাখে? সরকার ওয়ান্ট টু সিলেক্ট দ্য বেস্ট অফ দ্য বেস্ট। ওই কারণের জন্য এরকম একটা ক্রিটিক্যাল লেভেলের একটা সিলেকশন পলিসি হচ্ছে গভর্নমেন্টের। এবার ফ্যাক্ট হচ্ছে এটা যে এই যে নোবিলিটি, নোবিলিটি কারা? রাজা সভাসদ, রাজাকে যারা বুদ্ধি দিচ্ছে। হতে পারে তুমি তোমার ট্যালেন্টেড নোবিলিটিতে ঢুকেছো, কিন্তু তোমার মতো ট্যালেন্টেড তোমার ছেলে নাও হতে পারে। আমরা এক্সপেক্ট করবো আমাদের সন্তান আমাদের থেকে বেটার হবে, কিন্তু যদি না হয়, যদি না হয়, তাহলে কিভাবে এরকম হলো কি একজন আইএস হলো, ওর ছেলে আইএস, তার ছেলে আইএস, তার ছেলে আইএস, মানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিছু গ্রাজুয়েশন পাস করছে না কিন্তু আইএস হয়ে গেছে। কেন? বাবা আইএস হয়েছিল, ছেলেও আইএস হবে। তাহলে বলো, এরা যে বিভিন্ন মন্ত্রীর অ্যাডভাইজার থাকবে বা রাজ্যের অ্যাডভাইজার থাকবে, কিরকম অ্যাডভাইস করবে? এরা তো আইএস পেয়েছে পুরোটাই না খেটে, কোন রকম পরিশ্রম করেনি, কিছুই করেনি, চেষ্টা অব্দি করেনি। তো এইটা গেল আর একটা সব থেকে নেগেটিভ অ্যাসপেক্ট অফ হিস পলিসি। নেক্সট, স্লেভ সিস্টেম। ভাই সাহেব, এটাতে তো মনে হয় অল ইন্ডিয়াতে র্যাঙ্ক 1। ইনার 1,80,000 স্লেভ ছিল, চাকর। কত? 1,80,000। এবং এদের সমস্ত খরচা কে বইতো? রাজকোষ থেকে দেওয়া হতো। ইভেন ছোট ছোট যারা অফিসার, ক্লেরিক্যাল লেভেলের যারা অফিসার এখানে কাজ করতো, তাদের অব্দি পার্সোনাল স্লেভ রাখা আছে। মানে যারা কারকুনস ছিল, স্লেভ মানে ছোট লেভেলের অফিসার, ক্লেরিক্যাল বা সাবঅর্ডিনেট স্টাফ, এদেরও প্রত্যেকের ব্যক্তিগত চাকর একটা করে আছে এবং তাদের সমস্ত খরচা সালতানাত থেকে ক্যারি হচ্ছে। ঠিক? আচ্ছা, স্লেভস ওয়্যার কনসিডার্ড প্রপার্টি অফ স্টেট, নট প্রাইভেট। বাবা বাবা, দারুণ দারুণ। কোথা থেকে স্লেভ ধরতো? যেখানে যুদ্ধ করতো ওখান থেকে বিভিন্ন মানে অপোনেন্ট রাজার যারা সৈন্য তারা স্লেভ হতো, বা কোনো রাজ্য থেকে গিফট করলো, এবং বা মার্কেট থেকে কেনা হলো। এবং ডেডিকেটেড একটা মার্কেটে ছিল, ডিপার্টমেন্টে ছিল, দিওয়ানি বান্দাগান। দিওয়ানি বান্দাগান, যার কাজই ছিল যে ওই পুরোটা স্লেভ ম্যানেজমেন্ট। কত পার্সেন্ট চাকর, কতগুলো চাকর আছে, কার কত মাইনা হবে, কার আন্ডারে কে থাকবে। আবার স্লেভ ট্রান্সফারও হতো, এর আন্ডারে চাকর রাখলো, একে ট্রান্সফার করে ওখানে দিল, একে আরেকজন চাকর দিল। এই সমস্ত জিনিসপত্র কিন্তু এ করতো। আর এটা একটা বড় বার্ডেন ছিল, যেটা কিন্তু ওর পতনের সব থেকে বড় কারণ হচ্ছে এইটা। নেক্সট, এটা খুবই খারাপ অসুষ্ঠু ধর্মনীতি। ভাই সাহেব, একদম 100% নন সেকুলার অ্যান্ড কমিউনাল মেটেরিয়াল ছিল। যা সত্যি তা সত্যি। পুরোপুরি ভাবে মৌলবীদের কথা শুনে চলতো, পুরোপুরি ভাবে। ব্রাহ্মিনসদের ওপরে আগে জিজিয়া লাগতো না, এখন ব্রাহ্মণদের ওপরে 100% জিজিয়া লাগে। যত কল্যাণমূলক কাজ করেছিল, সমস্ত কল্যাণমূলক কাজ শুধু মুসলিমদের জন্য ছিল, আর কারোর জন্য ছিল না। সব থেকে কিছু ঘটনা বলি, মানে আচ্ছা তার আগে টেম্পলটা বলে দিই। প্রথম কথা, হিন্দু টেম্পল প্রচুর ধ্বংস করেছে, প্রচুর লুট করেছে এবং ইচ্ছাকৃতভাবে করেছে। এবং যখন ওড়িশায় ঢুকে জগন্নাথ টেম্পল পুড়িয়ে, জ্বালিয়ে, ভেঙে, মানে যা ইচ্ছা তাই।
ইভেন এতটাই অত্যাচার করেছে হিন্দুদের উপরে। একবার একটা ঘটনা ঘটে যে একজন হিন্দু ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছিল, ওই আওয়াজটা ওর কানে যায়। ও এতটাই বিরক্ত হয়, এতটাই বিরক্ত হয় যে সোলজার্সদের বলে ওকে তুলে নিয়ে এসো, ওকে তুলে নিয়ে আসে, দিয়ে ওকে প্রাণে হত্যা করে দেওয়া হয়। ম্যাক্সিমাম হিন্দু কনভার্সনস কিন্তু এর টাইমে হয়েছিল। হিন্দুর উপর প্রচুর কল লাগতো, কোনো হায়ার অফিসে হিন্দুরা চাকরি পেত না, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাণ্ড করেছে। খুব বাজে আর কি, কঠোর আচরণ করতো, অস্বাভাবিক মদ খেত, অস্বাভাবিক মদ খেত। এবং ওর যুদ্ধে ফেলিয়ারের সব থেকে বড় বড় কারণ ছিল যখন যুদ্ধ করতে যেত, যখন যুদ্ধ করতে যেত তখনও মদ খেত। যুদ্ধের টাইমে তো খেত, রাত্রিবেলা এসে প্ল্যান প্রোগ্রাম না করে পরের দিন কি করে মদ ফদ খেয়ে শুয়ে পড়তো। এক্সেসিভ অ্যালকোহল অ্যাডিকশন, সব সময় মদ খেয়ে থাকতো। স্বাভাবিকভাবেই ওর যারা নোবেলিটি, ওর যারা সভাসদ, তারাও মদ খাবে। ভাই রাজা যেরকম হবে তার লোকজনও তো সেরকমই হবে। আচ্ছা, সমস্ত রকম যদি বলি সামারি, এক তো নন সেকুলার, গুড অ্যান্ড ব্যাড দুটোই ছিল ওর রুলে। কিছুটা হিউম্যান ফিলিংস ছিল অ্যাডমিনিস্ট্রেশনে, কিন্তু তাও শুধু মুসলিমদের জন্য ছিল, হিন্দুদের জন্য কোনো রকম মুসলিম ফিলিং ও পোষণ করেনি। পুরোপুরি কমিউনাল সাম্প্রদায়িক লোক ছিল। খারাপ লাগলেও এটা সত্যি, যদি কারো খারাপ লেগে থাকে। আচ্ছা, এবার দেখো এর শেষ কিরকম হয়, এন্ড ফেস। ফিরোজ শাহ তুগলকের, দেখো তুমি যদি পাপ করো না ভাই, খুব অন্যায় করো, তোমার ভোগান্তিও চরম হবে, চরম হবে ভোগান্তি, চরম। তিন ছেলে বুঝলে, ফতেহ খান, জাফর খান, মোহাম্মদ খান, তিনটেই মরে গেল। তিন তিনটেই মারা গেল, কেউ বেঁচে নাই। একজন বাবার কাছে সব থেকে বড় শোক যদি কিছু থাকে সেটা হচ্ছে সন্তান শোক। এর থেকে বেশি শোক আমার মনে হয় না পৃথিবীতে কিছু আছে। ফতেহ খান, জাফর খান, মোহাম্মদ খান শেষ। এবং এদের যে মারা হয়েছে তা না, এদের ছেলেরা কিন্তু প্রাকৃতিক ভাবে মারা গেছে, কেউ মদ খেয়ে মারা গেছে, কেউ অসুস্থ হয়ে মারা গেছে। এরা কিন্তু ইচ্ছাকৃতভাবে, মানে কেউ হত্যা করেছে তা কিন্তু নয়, আউট অফ শক, হতাশায় না এই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। শেষে এর যে নাতি, এই ফতেহ খান যে বড় ছেলে, তার যে নাতি তুগদুক শাহ, তাকে এ দিল্লি সিংহাসনে বসায়। এবং 1388 সালে 80 বছর বয়সে নর্মালি শারীরিক কারণে, বয়সজনিত কারণে ফিরোজ শাহ তুগলক মারা যায়। এবার এই তুগদুক শাহ অল্প বয়স, টিনেজার, উঠে টাইটেল নাই, নিজের নাম নিজেই, তখন কালচার ছিল তখনকার যুগে, গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয়, এই টাইটেলটা নাই। বুঝতে পেরেছো? সারা দিন মদ, মহিলা, একেবারে প্লেজারের ভেতরে জীবন কাটাতো। এই নোবিলিটি, সভাসদরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছিল, কি ভাই কত এনজয় করে, রাজকাজ একটু দেখতে হবে না, সারাদিন হিসাব করলে কি করা হবে। তখন এর নিজের কাকা নাসিরুদ্দিন মাহমুদ, ঠিক আছে, এই নাসিরুদ্দিন মাহমুদ হচ্ছে শেষ সন্তান, মানে ফিরোজ শাহ তুগলকের টোটাল 4 ছেলে ছিল, 3 ছেলেই মারা যায়, এটা লাস্ট সন্তান। কি বলবো আর, কি নোংরা গল্প। কাকা ভাইপোর মুন্ডচ্ছেদ করে, বিহেড করে নিজে সিংহাসনে বসে। আর এই নাসিরুদ্দিন মাহমুদও, এও একদম অ্যালকোহলিক, পুরোটাই পুরোটাই। এবং এ এ তো মানে মদ খেতে খেতে মারা গেছিল, এত পরিমাণ অ্যালকোহলিক ছিল। এ 1394-এ সিভিয়ার পরিমাণ অসুস্থ হয়, অ্যান্ড এও লিভার সিরোসিসে কিন্তু মারা যায়, মানে এক্সেসিভ অ্যালকোহল অ্যাডিকশন। এরপরে নাসিরুদ্দিন মাহমুদের পরে আলাউদ্দিন সিকান্দার শাহ জয়েন করে, সিংহাসনে বসে, জয়েন করেই বলছি। এ তো মাত্র 6 সপ্তাহ ছিল, তার ভিতরে শেষ হার্ট অ্যাটাক। তারপরে দ্য লাস্ট রুলার অফ তুগলক ডাইনেস্টি, নাসিরুদ্দিন মাহমুদ শাহ 1394-এ সিংহাসনে বসে, এবং মোটামুটি ওই 13 থেকে 16 সাল অবধি মোটামুটি সিংহাসন চালায়। এ অ্যাকচুয়ালি ফিরোজ শাহ তুগলকের নাতি ছিল, গ্রেট গ্র্যান্ডসন ছিল। তবে এ কিন্তু, এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ কিন্তু শেষ রাজা ছিল তুগলক বংশের। কেন জানো? এ থাকতো হয়তো কিছু বছর মানে পাওয়ারে,
কিন্তু যে গন্ডগোলটা হয় সেটা হচ্ছে এই নাসিরুদ্দিন মাহমুদ শাহর টাইমে একটা ভয়ঙ্কর ক্যারেক্টার এন্ট্রি নেয় ইন্ডিয়ান হিস্ট্রিতে, যার নাম হচ্ছে তিমুর দ্য লেম। এমন একটা লোক যার কবর খুঁড়তে হয় না, যার কবর খুঁড়েছিল বলে রাশিয়াতে বিশাল অভিশাপ ছড়িয়ে গেছিল। পরে একদিন যে গল্প বলবো, তো নেক্সট ক্লাস দেয়ার উইল বি আ ভেরি স্পেশাল ভিডিও সেশন অন তিমুর দ্য লেম, ডেডিকেটেড ভাবে শুধু তিমুরের ওপরেই হবে, তিমুর আর সাইদ বংশ একসাথে। তো এর পরের ভিডিও লেকচারটা কিন্তু সেইটার ওপরেই আসতে চলেছে। তো তোমরা প্লিজ ওয়াচ করো, এবং ওইখানে গিয়ে কিন্তু ফাইনালি আমরা তুগলাকটা শেষ করব। পুরোটা তুগলাক সিরিজটা আমরা কিন্তু ওইখানে গিয়ে কমপ্লিট করব। তো প্লিজ ক্যামেরার দিকে খেয়াল রেখো। লাস্টে জাস্ট ফাইনাল কিছু কথা আমার বলার আছে, আমি একটু বলে দিই এন্ড অফ দ্য ডে, যে আবার বলে দিচ্ছি যে ফাইনালি আমাদের অ্যাডভান্স কোর্স, যেটা ইউপিএসসির জন্য, অ্যান্ড আমাদের কিন্তু আর তোমার ফাউন্ডেশন কোর্স যেটা কম্বাইন্ড পরীক্ষার জন্য, তো দুটো ক্যাটাগরি কোর্সই ইউজিতে লঞ্চ হয়েছে, নতুন ব্যাচ চলছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু এবিসি যে রেজিস্টার্ড নাম্বার দুটো আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, যোগাযোগ করতে পারো 9474586670 অ্যান্ড 9933358667 কন্ট্যাক্ট করো। যে কোনো রকম ডাউট হয় কথা বলে নাও, আগে একাডেমিতে এসে কমপ্লিটলি ফ্রি ডেমো ক্লাস করো, যদি ক্লাস করে ভালো লাগে তাহলে অ্যাডমিশন নাও। এটাই তোমাদের বলার থাকলো। আর যদি কোনো রকম কোনো রিকোয়েস্ট বা রিকোয়ারমেন্ট থাকে কমেন্টে জানাও। আমাদের পক্ষে তোমরা যথেষ্ট, মানে তোমাদের রেসপন্স পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ এবিসি ক্লাসেসগুলো দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকে আসছি, থ্যাংক ইউ। পরে আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে এক ছুট্টে চলে আসবো তোমাদের কাছে। টাটা।